আজকের গল্প বর্ষা দিনের কাব্য। কাহিনী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। গল্প বর্ষা দিনের কাব্য। বেলা তখন 3টে। ওয়েলিংটন স্কোয়ারের উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে রঘুনাথ ট্রামের জন্য অপেক্ষা করছে। 4:30টার সময় ভবানীপুরের এক বন্ধুর গৃহে চা পানের নিমন্ত্রণ। পথে অন্য একটা কাজ সেরে যথাসময় সেখানে উপস্থিত হতে হবে। ভাদ্র মাস। বর্ষাটা এবছর পিছন দিকেই প্রবল হয়ে নেমেছে। বাড়ি থেকে বাহির হবার পূর্বেই পূর্ব দিকের আকাশে জল ভরা ঘন মেঘ দেখা দিয়েছিল। অবিলম্বে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে রঘুনাথের মাতা জোর করে রঘুনাথের হাতে একটি ছাতা দিয়েছিলেন, কারণ আধুনিক কালের অধিকতম তরুণদের মতো রঘুনাথেরও সুতীব্র ছাতা বিদ্বেষ ছিল। রৌদ্র এবং বৃষ্টির অসুবিধা অপেক্ষা ছাতা বহন করে বেড়ানোর দুঃখকে সে অনেক বেশি পীড়াদায়ক বলে মনে করে। তাছাড়া তুচ্ছ সুখ সুবিধার জন্য একটি জটিল এবং অপুরুষোচিত যন্ত্রের দ্বারা নিজের দেহকে বিড়ম্বিত করে বেড়ালে সুখ দুঃখ নিরপেক্ষ সুদৃপ্ত তারুণ্যের মহিমাকে ক্ষুণ্ণ করা হয় বলে তার ধারণা। ছাতা নিতে সে যথেষ্ট আপত্তি করেছিল, কিন্তু জননীর অনুরোধ শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি। তাই কি ছোটখাটো ছাতা? 26 ইঞ্চি তো বটেই, 26 ইঞ্চি তো বটেই, হয়তো 28 ইঞ্চি বা হবে। মেঘ এবং ছাতাকে মনে মনে অভিসম্পাত দিতে দিতে রঘুনাথ ওয়েলিংটনের মোড়ে এসে উপস্থিত হলো। ক্ষণকাল পরে অদূরে একটা ট্রাম দেখা দিলে শ্যামবাজার থেকে আসছে, কিন্তু ট্রাম স্টপে থামবার কিছু পূর্বে চড়চড় করে বৃষ্টি এসে পড়ল। অগত্যা রঘুনাথকে ছাতা খুলতে হলো। উফ, কি ঢাউস ছাতা! 4 জন লোককে আশ্রয় করে দিতে পারে এত বড়। ট্রাম যখন রঘুনাথের সামনে এসে দাঁড়ালো তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। পথে রঘুনাথ ভিন্ন দ্বিতীয় কোনো আরোহী ছিল না। ছাতা বন্ধ করে ট্রামে উঠতে গেলে জামাকাপড় একেবারে ভিজে যাবে, তাই সে স্থির করলে ফুটবোর্ডে উঠে দাঁড়িয়ে তারপর ছাতা বন্ধ করবে। ট্রামের প্রবেশদ্বারের সম্মুখে উপস্থিত হয়ে কিন্তু সে ট্রামে উঠতে পারলে না। ঠিক তার সম্মুখে 18-19 বছরের এক তরুণী মেয়ে বাহাতে 4-5খানা বই আর খাতা নিয়ে ট্রাম থেকে টপ করে নেমে পড়ল। তারপর পাশ কাটিয়ে অগ্রসর হবার অসুবিধের জন্যই হোক অথবা আত্মরক্ষার অবুঝ প্রবৃত্তিবশতই হোক, একেবারে সোজা রঘুনাথের ছাতার মধ্যে ঢুকলে। এই অপ্রত্যাশিত এবং আকস্মিক পরিণতির জন্যই রঘুনাথ একেবারেই প্রস্তুত ছিল না। কি করা উচিত হঠাৎ স্থির করতে না পেরে মেয়েটির ডান হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে নির্বিকল্পতার সহিত ভিজতে লাগলো। ছাতা হাতে নিয়ে চকিত হয়ে মেয়েটি বললে, এ কি? পাশ থেকে মুখ নিচু করে মেয়েটির প্রতি তাকিয়ে দেখে রঘুনাথ বললে, ছাতা নিশ্চয়ই। না, তা বলছি নে। যা বলছেন ফুটপাতে উঠে বলুন, মোটর আসছে। হর্ন দিতে দিতে সবাইকে একটা বৃহৎ ট্যাক্সি একবারে নিকটে এসে পড়েছিল। ঘটনার বিহবলতাবশত উভয়ই সময় মতো তেমন খেয়াল করেনি। তাছাড়া মেয়েটির মনোযোগের বোধ হয় 16 আনায় বৃষ্টি রঘুনাথ এবং রঘুনাথের সুবৃহৎ ছাতার মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছিল। সজোরে মেয়েটির বাম বাহু চেপে ধরে হিড় করে রঘুনাথ তাকে ফুটপাতে টেনে আনলে এবং পর মুহূর্তে জল ছিটোতে ছিটোতে সেই বৃহৎ মোটরখানা হুশ করে বেরিয়ে গেল। রঘুনাথ বললে, মাফ করবেন, এমন করে আপনাকে টেনে আনা ভিন্ন উপায় ছিল না। এই কথার উত্তরে মেয়েটির মুখ দিয়ে ভদ্রতার কোনো বাণী নির্গত হলো না। মাফ করবার মতো কোনো অপরাধ হয়নি, সে কথা বললে না। ধন্যবাদ তো জানালোই না। কাঁদো কাঁদো স্বরে বিরক্তি স্বরূপ মুখে বললে, মাগো, কি বিপদেই না পড়লুম। আপত্তি ব্যঞ্জক ভঙ্গিতে রঘুনাথ বললে, বললুম বলছেন কেন? বলা উচিত পড়েছিলাম। বিপদ তো কেটে গেল,
সত্যি মোটরটা একটা মস্ত বড় বিপদের মতো প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছিল। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে উৎকণ্ঠিত হয়ে বললে, কিন্তু আমাকে কিন্তু আমাকে বিপদ বলে মনে করছেন না তো আপনি? মনে করছে না, সে কথা ইঙ্গিতেও ব্যক্ত না করে মেয়েটি ব্যগ্রভাবে রাস্তার দুই দিকে নিরীক্ষণ করতে লাগলো। রঘুনাথ জিজ্ঞাসা করলে, অমন করে কি দেখছেন? খালি রিস্কা। বৃষ্টির সময় খালি রিস্কা সহজে পাবেন না। সে কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি বললে, ট্রাম তো চলে গেল, আপনি গেলেন না কেন? রঘুনাথ বললে, আপনি নামার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর ঘন্টা বাজিয়ে ট্রাম ছেড়ে দিলে। যেরকম অবলীলার সঙ্গে আপনি আমার ছাতার মধ্যে ঢুকে পড়লেন, তাতে হয়তো সে মনে করেছিল আমি আপনার জন্য ওই ছাতা নিয়ে অপেক্ষা করছিলাম। মেয়েটি কোনো মতে অস্বীকার করতে পারলে না যেভাবে ঘটনাটা ঘটেছিল তাতে ওরূপ মনে করা কন্ডাক্টরের পক্ষে অসমীচীন নয়। কিন্তু অপর এক দিক থেকে আপত্তি করতে সে ছাড়লে না। বলে, গাড়ির দরজার সামনে অত বড় ছাতা খুলে দাঁড়িয়ে থাকলে কি ঢোকে কি করে? তার উপর টপ করে আপনি ছাতাটা আমার হাতে দিয়ে দিলেন। ঈষৎ বিরক্তি ব্যঞ্জক উচ্ছ্বসিত কণ্ঠে বললে, আচ্ছা কেন দিয়ে দিলেন বলুন তো? চিন্তিত মুখে রঘুনাথ বললে, বোধহয় আপনি নিয়ে নেবেন মনে করে। রঘুনাথের উত্তর শুনে মেয়েটি চুপ করে গেল। এই কৈফিয়তের কোনো প্রতিবাদ সহসা সে খুঁজে পেলে না, কারণ সে নিয়েছে তার প্রমাণ তার আপন হাতেই অবস্থান করছে। মনে মনে বললে, ভাববার চিন্তাধারার সময় না দিয়ে অমন করে হাতে ধরিয়ে দিলে না নিয়ে যে কি করা যায় তা তো জানি নে। মেয়েটির কৃতজ্ঞতা বর্জিত অকোমল ভাব উপলব্ধি করে মনে মনে পুলকিতই হয়ে রঘুনাথ বললে, জীবনে কোনোদিন ছাতা ব্যবহার করিনি, আজ প্রথম ব্যবহার করে ভারী বিপদে পড়ে গেছি। ছাতা না থাকলে আমি পথ থেকে ভিজতে ভিজতে ট্রামে উঠতাম, আপনিও পথে নেমে ভিজতে ভিজতে বাড়ি চলে যেতেন। সে দেখছি একরকম ভালোই হতো। এই হতবাগা ছাতার ধারা আমার সঙ্গে আপনাকে জড়িত করে একটা বিশ্রী গোলযোগের সৃষ্টি করেছি। এই যেন ঠিক জাত গেল, অথচ পেটও ভরল না। তীক্ষ্ণ কণ্ঠে মেয়েটি বলে উঠল, তার মানে? তার মানে নিজেও ভিজলাম, আপনাকেও বিরক্ত করলাম। বলে রঘুনাথ হেসে উঠল। এই ব্যাখ্যার ভাষায় কতকটা শান্ত হয়ে মেয়েটি আর কিচ্ছু বললে না, শুধু ক্ষণিকের জন্য অপাঙ্গে রঘুনাথের প্রতি একবার দৃষ্টিপাত করে চোখ ফিরিয়ে নিলে। শ্যামবাজারের দিক থেকে আরেকটা ট্রাম দেখা দিয়েছিল। মেয়েটি বললে, ট্রাম আসছে, এই নিন আপনার ছাতা। বলে ছাতাটা রঘুনাথের হাতে এগিয়ে দিলে। মেয়েটির দিকে ছাতাটা ঠেলে দিয়ে রঘুনাথ বললে, দেখুন মিজিমিজি ছেলে মানুষই করবেন না। আমি ছাতা নিলে কারো উপকার হবে বলুন তো? আমি তো ভিজেই গিয়েছি, উপরন্তু আপনি ভিজে যাবেন, বই খাতাগুলো নষ্ট হবে। এই ভিজে কাপড়ে আপনি এখন ভবনীপুরে গিয়েও কোনো লাভ হবে না। তার চেয়ে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে যাই। যেরকম চেপে বৃষ্টি এলো, তাতে এখনই রাস্তায় জল জমে যাবে, অবশেষে জুতো হাতে করে পথ চলতে হবে। মেয়েটি বললে, একটা রিস্কা আসছে, দেখি খালি কিনা। রঘুনাথ বললে, রিস্কায় তো পর্দা ফেলা রয়েছে। বৃষ্টির সময় খালি রিস্কাতেও পর্দা ফেলে রাখে। কথাটা সত্য, সুতরাং রিস্কা কাছে না আসা অবধি অপেক্ষা করতে হলো। কিন্তু কাছে এসে দেখা গেল সেটি খালি নয়, লোক আছে। রঘুনাথ বললে, দেখলেন তো লোক আছে, এখন 10-12খানা রিস্কা তো দেখলেন, কোনোটাই খালি নয়। আপনি ভয় পাবেন না, অসংকোচে আমার সঙ্গে চলুন। আমি নিঃসন্দেহে প্রমাণ করতে পারবো যে রিস্কাওয়ালার চেয়ে আমি মন্দ লোক নই। রঘুনাথের এই কথায় মেয়েটি ব্যস্ত হয়ে উঠল। বললে, না আপনি এইসব কথা বলছেন কেন? এখান থেকে আমার বাড়ি 5-7 মিনিটের পথ। আপনি আর কত কষ্ট করবেন? আসল কথা একজন অপরিচিত যুবকের সহিত তার ছাতা মাথায় দিয়ে গৃহে উপস্থিত হওয়া মেয়েটির একেবারেই মনোপুত হচ্ছিল না। রঘুনাথ বললে, কষ্ট আর
কষ্ট আর আনন্দের হিসেব নিজের নিজের বাড়ি পৌঁছে করলেই হবে। আপাতত কোন দিকে আপনার বাড়ি বলুন তো? পশ্চিম দিকে হস্ত প্রসারিত করে মেয়েটি বললে, ওই যে নতুন রাস্তা দিয়ে খানিকটা গিয়ে ডান হাতে একটা গলির মধ্যে। আসুন আসুন, ঠিক আমার পিছনে আসুন, আসুন ঠিক আমার পিছন পিছনে আসুন বলে রঘুনাথ ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়ল। মেয়েটিও ছাতা মাথায় দিয়ে রঘুনাথকে অনুসরণ করে এগিয়ে চলল। একটি অপরিচিতা সুন্দরী তরুণীকে নিজের ছাতা দিয়ে নিজে ভিজতে ভিজতে অগ্রগামী হয়ে পথ চলা বর্ষা দিনের এই অনাস্বাদিত অপূর্ব কাব্য সংঘটন রঘুনাথের মনে এক বিচিত্র আনন্দের সঞ্চার করেছিল। অপরদিকের ফুটপাতে উঠে দ্রুত গতিশীল ট্রাম, বাস, মোটরের আশঙ্কা থেকে নিশ্চিন্ত হয়ে সে বললে, পথে ওদিক পর্যন্ত এই ছাতাটার ওপর একটা বিশ্রী রকম বিরক্তিতে মনটা বিষিয়েছিল। এখন কিন্তু মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই হয়েছে, উপকারী লাগলো। রঘুনাথের পিছনে অবস্থান করে মেয়েটির একটু সাহস হয়েছিল। বললে, হ্যাঁ, উপকারী তো লাগলোই আমার, উপকারী তো লাগলো আমার। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এনে ভালোই হয়েছে। এক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটি আবার বললে, এইরকম ভিজতে ভিজতে আপনি বরাবর যাবেন? প্রশস্ত ফুটপাত, বৃষ্টির জন্য জনবিরল। একটু পিছনে এসে মেয়েটির পাশাপাশি হয়ে রঘুনাথ বললে, উপায় কি বলুন? আমাদের দুজনের তো এক ছাতার নিচে স্থান হতে পারে না, জানেন তো, জানেন তো। আপনাদের পক্ষে আমরা অস্পৃশ্য প্রাণী। এই বলে হো হো করে হেসে উঠল। মেয়েটি সত্য সত্যই অপ্রতিভ হলো। এই কথার পর ছাতার মধ্যে রঘুনাথকে আহ্বান না করলে তার উক্তিকে সপ্রমাণ করাই হয়। মেয়েটির বিমূঢ় অবস্থা বুঝতে পেরে রঘুনাথ তাড়াতাড়ি অন্য প্রসঙ্গের অবতারণা করলে। বুক পকেট থেকে একটা রেশমের মানিব্যাগ বার করে বললে, আপনি বরং আপাতত এই ভিজে মানিব্যাগটা আপনার হাতে রাখুন, ছাতা যখন নেব তখন এটাও নেব। তখন মানিব্যাগটা ভিজে হয়তো তত ক্ষতি হয়নি, কিন্তু ভেতরের কাগজের টাকাগুলো বেশি ভিজে গেলে সত্যিই কিছু ক্ষতি হবে বলে ব্যাগটা মেয়েটের দিকে প্রসারিত করে ধরলে। অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা নিতে হলো, কারণ এই যৎসামান্য উপকারটুকু করার বিরুদ্ধে আপত্তি করার মতো তেমন গুরুতর কোনো যুক্তি হঠাৎ দেখানো গেল না। চলতে চলতে রঘুনাথ বললে, আপনি কি পড়েন জিজ্ঞাসা করতে পারি কি? মেয়েটি বললে, আইএসসি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন কলেজে? মেয়েটি কলেজের নামও বললে। কলেজের নাম শোনার পর মেয়েটির নাম জানতে রঘুনাথের আগ্রহ হলো। বললে, যদি কিছু মনে না করেন আপনার নামটা জিজ্ঞাসা করি? রঘুনাথের এই অসঙ্গত কৌতূহলের জন্য মনে মনে বিরক্ত হয়ে উঠেছিল মেয়েটি। না হয় তুমি জোর করে অনেকটাই উপকার করছো, তাই বলে এমন করে সেটা 16 আনা পুষিয়ে দেওয়া নিতান্তই সুরুচি বিরুদ্ধ। তবু প্রশ্নটা তত বেশি অবৈধ নয় বলে সে বললে, আমার নাম বসুধা। বসুধা? বসুধা? বসুধা কি? বিরক্ত হয়ে মেয়েটি বললে, বসুধা মুখোপাধ্যায়। এক মুহূর্ত নিঃশব্দে অবস্থান করে কতকটা যেন নিজ মনেই রঘুনাথ বলতে লাগলো, বসুধা, বসুধা মুখোপাধ্যায়। ভারী মিষ্টি নাম। যেমন চেহারা মিষ্টি তেমনও নাম মিষ্টি, যেমন চেহারা মিষ্টি তেমন নাম মিষ্টি। ওদিকে চলতে চলতে রঘুনাথের দৃষ্টতা দেখে ক্রোধে ও অপমানে বসুধা আরক্ত হয়ে উঠেছিল। কি বলে রঘুনাথকে তিরস্কৃত করবে তা ঠিক করতে পারছিল না বলেই বোধহয় সে চুপ করেছিল। চলতে চলতে হঠাৎ এক সময় দাঁড়িয়ে পড়ে বসুধার প্রতি দিকপাত করে স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ ডাকলে, বসুধা। মুখোমুখি দাঁড়িয়ে কঠোর সুরে বসুধা বললে, কি বলছেন, কি বলছেন? তেমনই স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ বললে, তোমার যদি আপত্তি না থাকে বসুধা, তাহলে আমি 16 আনা দিতে রাজি আছি। কিসে রাজি আছে? তোমাকে বিয়ে করতে। বসুধার দুই চক্ষু ক্রোধে কুঞ্চিত হয়ে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে সে বলে উঠল, এই রকম করে অপমান করার জন্যই তাহলে আপনি আমায় সদর রাস্তা থেকে নির্জন রাস্তায় টেনে এনেছেন? সে কথার কোনো উত্তর না দিয়ে
প্রসন্ন মুখে রঘুনাথ বললে, কি সুন্দর তুমি বসুধা। স্নিগ্ধ মূর্তিতে তুমি যেমন সুন্দর, দীপ্ত মূর্তিতেও তুমি তেমনই সুন্দর। বিধাতার তুমি অপূর্ব সৃষ্টি। ঘৃণাতিক্ত কণ্ঠে বসুধা বললে, ছি 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 ছি, আপনার লজ্জা করে না? রিস্কাওয়ালাদের সঙ্গে আপনি তুলনা করছিলেন, কিন্তু রিস্কাওয়ালারা আপনার চেয়ে ঢের ভদ্র। কোনো রিস্কাওয়ালাই আপনার মতো কদর্য কথা কয় না। বসুধার তীব্র তিরস্কার শুনে রঘুনাথ মৃদু মৃদু হাসতে লাগলো। বললে, তুমি ভুল করছো বসুধা। রিস্কাওয়ালারা তো আর রঘুনাথ নয়। কিসের তাগিদে তারা এমন অদ্ভুত কথা বলবে বলো? তোমাকে বসুধা মুখোপাধ্যায় বলে জানতে পারলে তারা কি আমার মতো এইরকম বিস্ময়ে আনন্দে পাগল হয়ে ওঠে? কখনো ওঠে না। বসুধা মুখোপাধ্যায় না হয়ে তুমি যদি কোনো এক উর্মিলা চাটুর্যে কিংবা প্রমীলা গাঙ্গুলি হতে, তাহলে দেখতে আমি রিস্কাওয়ালাদের চেয়ে কত বেশি ভদ্র হতাম। রঘুনাথের কথা শুনে প্রচণ্ড কৌতূহলে বসুধা রঘুনাথের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল। বসুধার বিস্ময়াহত মুখের নির্বাক প্রশ্ন নির্ভুলভাবে পাঠ করে রঘুনাথ সহাস্য মুখে বললে, হ্যাঁ, সত্যিই তাই। আমি রঘুনাথ বাড়ুজ্জে। না দেখে না শুনে তোমাকে অবহেলা করার অপরাধী। কিন্তু আগে তো জানতাম না যে তুমি এমন। কিন্তু কার সাধ্য সেসব কথা শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে? দেখা গেল কখন বসুধা ছাতা মাথায় করে পিছন ফিরে পার্শ্ববর্তী ক্ষুদ্র এক পার্কের রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে। বসুধা, বসুধা নিস্তব্ধ। এই বসুধার পিতা মাতা রঘুনাথের হস্তে বসুধাকে সমর্পণ করার জন্য সুদীর্ঘ কাল ধরে প্রাণপণ চেষ্টা করছে। রঘুনাথের বিধবা মা, তারও এই বিবাহে সম্পূর্ণ ইচ্ছা আছে, কিন্তু রঘুনাথের ধনুর্ভঙ্গ পণ বিলাত হতে লেখাপড়া শেষ না করে বিবাহ করবে না। তাই এই পর্যন্ত বসুধাকে দেখবার সকল প্রকার অনুরোধ উপরোধ সে অতিক্রম করে এসছে। সেই সম্পদ নিজের ভাণ্ডারে সংগ্রহ করবার কোনো সংকল্প নেই। তাকে যাচাই করার জন্য তার বিপণীতে উপস্থিত হওয়া একেবারেই অর্থহীন। আজ কিন্তু প্রকৃতির এবং দৈব শক্তির ষড়যন্ত্রে বৃষ্টিধারার মধ্যে তাদের দেখা, একচ্ছত্রের তলে তাদের সংযোগ। রঘুনাথ ধনকুবের স্বর্গীয় হরনাথ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। বিশ্ববিদ্যালয়ের সে দীপ্তিমান ছাত্র। গণিতশাস্ত্রের রেকর্ড মার্ক অধিকার করে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের মুখে মুখে তার নাম। বিবাহের প্রস্তাবের পর থেকে বসুধা মনে প্রাণে সেই নাম জপ করে। ঠিক জপ করে কথা জানা না থাকলেও যে বসুধা আগ্রহের সহিত তাকে কামনা করে, সে কথা রঘুনাথ বসুধার আত্মীয়বর্গের আগ্রহের প্রবলতা হতে সহজেই অনুমান করত। সুতরাং পরিচয় পাওয়ার পূর্বে অজানা অচেনা তরুণীকে অবলম্বন করে যে নিষ্কাম এবং নিঃসত্ব কাব্যটুকু জন্মগ্রহণ করেছিল, পরিচয় পাওয়ার পর তা সেই রূপ রইল না। তখন সেই নৈব্যক্তিক কাব্য পরিস্থিতির কেন্দ্রে বসুধা তার সমস্ত সত্তা নিয়ে দেখা দিলে। সুনিশ্চিত বিবাহের দ্বারা যে অপরাধকে সম্পূর্ণভাবে খণ্ডিত করা চলবে, সে অপরাধ অপরাধী নয়। সুতরাং এই দৈবগত অনিশ্চিত অচিন্তিত পূর্ব সৌভাগ্যকে একটু নিবিড়তার সহিত উপভোগ করবার পক্ষে কোনো নৈতিক বাধা আছে বলে রঘুনাথ মনে করলে না। বৃষ্টি একটু কমে এসছিল। পিছন দিক হতে রঘুনাথ বললে, আগে কে জানতো বসুধা এমন অদ্ভুতভাবে দেখা দিলে শুধু আমার ছাতার মধ্যেই নয়, একবারে সোজা আমার প্রাণের মধ্যেই প্রবেশ করবে। এ কথার কোনো উত্তর না দিয়ে বসুধা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আকস্মিক বিস্ময় এবং সংকোচনজনিত বসুধার এই দূরপনেয় জড়তা দূরীভূত করবার জন্য রঘুনাথের মনে এক দুষ্ট বুদ্ধির উদয় হলো। কণ্ঠের স্বর যথাসম্ভব গম্ভীর করে সে বললে, এমনভাবে তোমার দাঁড়িয়ে থাকা ভালো হচ্ছে না বসুধা। পথে হয়তো তেমন লোক নেই, কিন্তু জানলায় জানলায় উৎসুক চোখের অভাব নেই। তারা নিশ্চয়ই মনে করছে আমি তোমার কাছে এমন একটা প্রস্তাব করেছি যার জন্য তুমি আমার সঙ্গে মুখোমুখি হতে ভয় পাচ্ছ। কি সর্বনাশ! চকিত হয়ে উঠে বসুধার সম্মুখে বাড়িগুলোর ওপর একবার তড়িৎ দৃষ্টি বুলিয়ে ক্ষিপ্ত গতিতে গৃহের অভিমুখে অগ্রসর হলো।
পিছন চলতে চলতে রঘুনাথ বললে, বসুধা, বসুধা। বসুধা দাঁড়ালে না, শুধু গতি ঈষৎ মন্দ করে একবার পিছন দিকে ফিরে তাকিয়ে দেখলে। রঘুনাথ বললে, ওরকম করে তুমি আমার সামনে সামনে ছুটে চললে লোকে আমায় দুর্বৃত্ত বলে সন্দেহ করবে। তুমি আমার যে পরমাত্মীয় সে কথা কেউ বিশ্বাস করবে না। দাঁড়াও, দাঁড়াও। বসুধা গতি রোধ করে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে বসুধার পাশে উপস্থিত হয়ে রঘুনাথ বলল, আসতে চলো বসুধা, তোমাদের বাড়ির 1.5 হাত পথ তো শেষ হয়ে এলো। তার উপর ছুটোছুটি করে আজকের এই বর্ষা দিনের অপূর্ব কাব্যটুকুর অতি অল্প আয়ু আরো অল্প করে দিও না লক্ষ্মীটি। আস্তে আস্তে চলো। বসুধা ধীরে ধীরে রঘুনাথের পাশে পাশে চলতে লাগলো। রঘুনাথ বললে, বাড়ি গিয়ে তোমার মাকে আজ বলো বসুধা। রঘুনাথ বলেছে বসুধাকে গৃহলক্ষ্মী না করে কোনো সরস্বতীরই কৃপা লাভের লোভে সে গৃহত্যাগ করবে না। অপাঙ্গে বসুধা রঘুনাথের দিকে তাকিয়ে দেখলে একবার। সে দৃষ্টির মধ্যে এখন আর পূর্বের কটুতা নেই, এখন তথায় লজ্জা এবং হর্ষের অপরূপ ছড়াছড়ি, জড়াজড়ি। সহাস্য মুখে রঘুনাথ বললে, এবার তো বসু তোমার ছাতার মধ্যে আমাকে আশ্রয় দিতে পারো। ইতস্তত তাকিয়ে দেখে আহ্বান সূচক অল্প একটু মাথা নেড়ে মৃদু স্বরে আরক্ত মুখে বসুধা বললে, আসুন। রঘুনাথ হাসতে লাগলো। না না, আর কাজ নেই। তোমার মন ভিজেছে, এই যথেষ্ট। তোমার কাপড় ভেজাতে আর চাইনি। তারপর এক মুহূর্ত অপেক্ষা করে বললে, দুঃখ নেই বসুধা, দুঃখ নেই। ভবিষ্যতে এই ছাতার তলায় বহুবার আমরা মিলিত হব। আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এসে যখন বৃষ্টি পড়তে আরম্ভ করবে, তখন মাঝে মাঝে আমরা দুজনে এই ছাতার নিচে পাশাপাশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ব। এই ছাতা আমাদের মিলিত করেছে বসুধা। আমাদের মিলনের প্রতীক এই ছাতাকে আমরা চিরদিন যত্নে আদরে রাখব। পর মুহূর্তে সহসা দাঁড়িয়ে পড়ে রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বসুধা বললে, এইটে আমাদের গলি। কিন্তু গলির প্রবেশ পথে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জুড়ে এমন জল জমেছিল যে বসুধার পক্ষে সেটা ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। জলের মধ্যে কোথাও একটুকু জায়গা জমি বা ইট পাথর আছে কিনা যার ওপর জুতো রেখে পেরিয়ে যাওয়া যায়, সে বোধহয় তাই লক্ষ্য করছিল। এমন সময় কানের কাছে মুখ এনে রঘুনাথ বললে, যদি কিছু মনে না করো একটা কথা বলি। সামনের দিকে সোজা মুখ করে মৃদু স্বরে বসুধা বললে, কি কি? 2 হাতে তোমাকে তুলে টপ করে পার করে দিই। প্রস্তাব শুনে আরক্ত মুখে রঘুনাথের প্রতি একবার চকিত দৃষ্টিপাত করে বসুধা খল বলিয়ে জলের মধ্যে নেমে পড়ল। যা ভীষণ লোক, কিছুই অসম্ভব নয়। ম্যাথামেটিক্সে রেকর্ড নম্বর পেলে কি হয়, কাজকর্মে কথাবার্তায় দারুণ বেহিসাবি। এক লম্ফে জল পেরিয়ে বসুধার পাশে উপনীত হয়ে রঘুনাথ বললে, লজ্জার জন্য আমার অনেক ভালো জিনিস থেকে বঞ্চিত হতে হয় বসুধা। লজ্জার জন্য আমাদের অনেক ভালো জিনিস থেকে বঞ্চিত হতে হয় বসুধা। আমি যদি আজ আমি না হয়ে তুমি হতাম, তাহলে কখনোই এই অত্যন্ত আদরের প্রস্তাবে অসম্মত হতাম না। এই কথাও যথেষ্ট বেহিসাবি কথা। সুতরাং বসুধা এই কথারও কোনো উত্তর দিলে না। গলির মধ্যে খানিকটা অগ্রসর হয়ে বাঁদিকে বসুধাদের বাড়ি। সদর দরজার সম্মুখে উপস্থিত হয়ে 2 ধাপ সিঁড়ির ওপর উঠে বসুধা রঘুনাথের দিকে ফিরে দাঁড়ালে। তারপর ছাতাটা রঘুনাথের হাতে দিয়ে সলজ্জ মুখে বললে, আমাকে আপনি ক্ষমা করবেন। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, হ্যাঁ, ক্ষমা করব? ক্ষমা করব কেন? অন্য লোকের সঙ্গে তোমার বিয়ে স্থির হয়ে গেছে নাকি? মাথা নাড়া দিয়ে বসুধা বললে, না, সে কথা বলছি নে। আপনাকে আজ যেসব অন্যায় কথা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। বসুধার কথা শুনে রঘুনাথের মুখে হাসি ফুটে উঠল। বললে, এখন কি তাহলে রিস্কাওয়ালাদের চেয়ে আমাকে কিছুটা হলেও ভদ্র মনে হয়? ক্ষমা করুন আমাকে। সুগভীর কণ্ঠস্বরে বসুধার কণ্ঠস্বরে সুগভীর অনুতাপের করুণতা। রঘুনাথ বললে, না না বসুধা, তোমাকে ক্ষমা করবার কোনো কথাই উঠতে পারে না।
সে যেসব কথাকে তুমি অন্যায় কথা বলছো, সেসব কথাই আমার জীবনের চিরদিনের মতো অমূল্য সম্পদ হয়ে রইল। সেই সব কথা শুনেই আমি তোমাকে অদ্ভুত মেয়ে মেয়ে মনে হয়েছিল। এখন অনুতাপ হচ্ছে, কেন এত শীঘ্র নিজের পরিচয় দিলাম, কেন আরো কিছুক্ষণ তোমার কাছে লাঞ্ছনা ভোগ করলাম না। তোমার কঠিন বাক্য কত যে মিষ্টি তার কোনো ধারণাই নেই তোমার। তুমি এমনই অদ্ভুত গোলাপ যে তোমার কাঁটার আঘাতেও আনন্দ আছে। তরুণ প্রেমের এই অপরূপ প্রাণঢালা সোহাগ ভাষণ বসুধার প্রণয়চকিত হৃদয়কে এক অপূর্ব সঙ্গীতে উদ্বেল করে তুলল। সে সঙ্গীতের যথার্থ ভাষা, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া প্রাণ মন দিয়া নিশ্চয় হইনু দাসী। কিন্তু মুখ ফুটে কে সে কথা ভাবায় প্রকাশ করে বলে? বসুধা বললে, আমার একটা কথা আছে। কি বলো? এখানে আপনার পরিচয় দেবেন না? বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, হ্যাঁ, পরিচয় দেব না? কোনোদিনও না। না, আজ দেবেন না, এখন দেবেন না। সহাস্য মুখে রঘুনাথ বললে, এখন তো এখান থেকে বিদায় নিচ্ছি, সুতরাং আজকের ভয় তোমার নেই। কিন্তু কাল সকালে মাকে নিয়ে তোমার দরবারে হাজির হব। তুমি তো এখনো স্পষ্ট করে তোমার সম্মতি জানাওনি বসুধা, কি বলো? কাল আসবো তো? আরক্ত মুখে মৃদু স্বরে বসুধা বললে, আসবেন। তারপর দরজায় পিছন ফিরে দু চারবার ধাক্কা দিলে। তারপর নিকটেই একজন চাকর কাজ করছিল, ভিতরের নিকটেই একজন চাকর কাজ করছিল, তাড়াতাড়ি এসে দৌড় খুললে। আচ্ছা, তাহলে এবার চললাম বলে দ্রুত পদে রঘুনাথ প্রস্থান করলে। এক মুহূর্ত নিঃশব্দে রঘুনাথের দিকে চেয়ে দাঁড়িয়ে থেকে সকৃতজ্ঞ মনের সমস্ত মাধুরী দিয়ে মনে মনে রঘুনাথকে বন্দিত করে পুলকিত চিত্তে বসুধা গৃহ অভ্যন্তরে প্রবেশ করে দোল লাগিয়ে দিলে। গৃহে প্রবেশ করেই বাঁ দিকে দোতলায় উঠবার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে বসুধার জননী সত্যবতী নেমে আসছিলেন। বসুধাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ রে, দোল লাগিয়ে দিলি, সে ছেলেটি কোথায়? ঈষৎ বিমূঢ়া ভাবে বসুধা বললে, কি? সত্যবতী বললেন, উপর থেকে জানলা দিয়ে দেখলাম একটি ছেলে নিজের ছাতা দিয়ে তোকে ভিজতে ভিজতে একটি ছেলে নিজের ছাতা তোকে দিয়ে ভিজতে ভিজতে তোর পাশে পাশে আসছিল, তার কথা বলছি। বসুধা বললে, তিনি বাড়ি চলে গেলেন। কে সে? কোথায় তার দেখা পেলি? যুগ্ন প্রশ্ন। প্রথমটির উত্তর দেওয়া নিরাপদ নয়। বসুধা এবারে দ্বিতীয়টির উত্তর দিয়ে বললে, ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে। সত্যবতী বললে, আহা, অনেক দূর থেকে এসছিল তো। ভিজে কাপড়ে ফিরে না গিয়ে কাপড় চোপড় বদলে একটু চাটা খেলে ভালো হতো না? চিনিস নাকি তাকে? কঠিন প্রশ্ন। চিনি না বললে মিথ্যা ভাষণ হয়, চিনি বললে পরবর্তী প্রশ্ন কঠিনতর মূর্তিতে দেখা দেয়। কি উত্তর দেবে বসুধা বিহবল হয়ে তাই ভাবছে, এমন সময় দৈব অনুকূল বলে মনে হলো। সদর দরজায় আকস্মাৎ কড়া ঘাত শোনা গেল। প্রভাবতী বললেন, সুধীর সুধীর বোধহয় কলেজ থেকে এলো, দর খুলে দে বসু। সুধীর বসুধার দাদা। সত্যবতীর কথা শুনে বসুধা উল্লসিত হলো। সুধীর যদি হয় তো তাকে জননীকে সমর্পণ করে একেবারে এক ছুটে নিজের ঘরে গিয়ে আশ্রয় নেবে। তারপর পরদিন সকাল পর্যন্ত কোনো রকমে গা ঢাকা দিয়ে সময় কাটিয়ে দেওয়া। অবশেষে জননীকে সঙ্গে নিয়ে রঘুনাথ যখন উপস্থিত হবে, তখন অপরিমেয় বিস্ময় এবং আনন্দের মধ্যে সকল সমস্যার সমাধান। দৌড় খুলে দিয়ে কিন্তু বসুধা সচকিতে দুপা পিছিয়ে এলো। সুধীর তো নয়। সত্যবতীর কঠিন প্রশ্ন অপেক্ষাও কঠিনতর বস্তু, অর্থাৎ স্বয়ং রঘুনাথ দরজার সম্মুখে দাঁড়িয়ে। তথাপি অন্তরের গোপন আনন্দ সমস্ত লজ্জা এবং বিমূঢ়তাকে পাশে ঠেলে নিঃশব্দে অধর প্রান্তে এসে দেখা দিলে। বসুধার পশ্চাতে সত্যবতীকে দেখতে পেয়ে রঘুনাথ সাবধান হয়ে গেল। বসুধার দিক থেকে হাত বাড়িয়ে সহাস্য মুখে বললে, আমার মানিব্যাগটা। কি সর্বনাশ! রঘুনাথকে বিদায় দেওয়ার সময় বসুধা অন্যমনস্ক হয়ে মানিব্যাগের কথা একেবারেই ভুলে গিয়েছিল।
আরক্ত মুখে হাত বাড়িয়ে মানিব্যাগটা রঘুনাথকে প্রত্যার্পণ করলে। সত্যবতীর নিকটে এসে দাঁড়িয়েছিলেন। কন্যার প্রতি দিকপাত করে সবিস্ময়ে বললেন, হ্যাঁ, ওর মানিব্যাগ তোর কাছে এলো কেমন করে? ওর মানিব্যাগ তোর কাছে কেমন করে এলো? বসুধা কিছু বলার পূর্বেই এই প্রশ্নের উত্তর রঘুনাথ দিলে। বললে, কাপড়ের ব্যাগ, ভিতরে কাগজের টাকা। বীজে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওর ছাতার তলায় রাখতে দিয়েছিলাম। বসুধার দিকে চেয়ে সত্যবতী বললে, এই কি মেয়ে রে তুই? ছাতা তো নিয়েই ছিলি, তার উপর মানিব্যাগটা না ফিরিয়ে না দিয়ে ভিজে কাপড়েই ছেড়ে দিচ্ছিলি। বসুধার প্রতি দিকপাত করে রঘুনাথ জিজ্ঞেস করলে, মা নিশ্চয়ই? বসুধা বললে, হ্যাঁ। দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে রঘুনাথ সত্যবতীর পদধূলি গ্রহণ করলে। রঘুনাথের আকৃতি এবং আচরণ দেখে সত্যবতী মনে মনে প্রসন্ন হয়েছিলেন। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, চিরজীবী হও। তারপর স্নিগ্ধ কণ্ঠে বললে, এসো বাবা, এসো, ভিজে কাপড় বদলে চা খেয়ে তারপর যাবে। প্রসন্ন মুখে রঘুনাথ বললে, না মা, আজ যাই, কাল সকালে আবার আসবো। তবে কাল একা আসবো না, মাকে নিয়ে আসবো। বলে বসুধার প্রতি দিকপাত করে একটু হাসলে। বিস্মিত হয়ে সত্যবতী বললে, সে তো খুব সুখের কথা, কিন্তু তোমার মাকে নিয়ে আসবে কেন বলো তো বাবা? রঘুনাথ বললে, সেই কথা এখন বললে বসুধার সঙ্গে চুক্তিভঙ্গের অপরাধ হবে। পরে আপনি বসুধার কাছে সব শুনবেন। বসুধাকে দেখতে গিয়ে সত্যবতী দেখলেন অদূরে বসুধা চলে যাচ্ছে। একবার মনে করলেন ডেকে কথাটা জিজ্ঞেস করেন, কিন্তু সম্ভবত বসুধাও এখন বলতে স্বীকৃতি হবে না ভেবে রঘুনাথকে বললেন, তুমি বসুধাকে আগে থেকে জানো? রঘুনাথ বললে, হ্যাঁ জানি। কতদিন থেকে? একটু চিন্তা করে রঘুনাথ বললে, প্রায় 8-9 মাস থেকে। আজ বসুধা তোমার কাছে গিয়েছিল? ব্যগ্র কণ্ঠে রঘুনাথ বললে, না না, বসুধা আমার কাছে কোনোদিনও যায়নি। আজ কলেজ থেকে ফেরার সময় বসুধা যখন ওয়েলিংটন মোড়ে ট্রাম থেকে নামছিল, তখন সেই ট্রামে উঠবার জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ভয়ানক জোরে বৃষ্টি এলো বলে বসুধাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, বলে রঘুনাথ পুনরায় বিদায় প্রার্থনা করলে। এইরূপ একটা দুর্ভেদ্য সমস্যার মধ্যে রঘুনাথকে সহসা ছেড়ে দিতে সত্যবতীর মন চাইলে না। তাছাড়া আর্দ্র বসন পরিবর্তন করে চা খেয়ে যাবার অনুরোধ তো পূর্বেই করেছিলেন। বললেন, না না, সে কিছুতেই হবে না, এমন ভিজে কাপড়ে তোমাকে কিছুতেই যেতে দেব না। রঘুনাথ আরো খানিকটা আপত্তি করলে, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। ভজুয়া চাকরকে ডেকে সত্যবতী নিচেকার বাথরুমে ধোয়া ধুতি জামা গেঞ্জি দিয়ে রঘুনাথকে তথায় নিয়ে যাবার আদেশ দিলেন। তারপর রঘুনাথ বাথরুমে প্রবেশ করলে কন্যার সন্ধানে দ্বিতলে উপস্থিত হয়ে অবগত হলেন বসুধাও দ্বিতলের বাথরুমে প্রবেশ করেছে। কন্যা যে উপস্থিত তারই হাত থেকে অব্যাহতি লাভের জন্য বাথরুমে আশ্রয় নিয়েছে, এ কথা বুঝতে তার বিলম্ব হলো না। নিচে এসে দক্ষিণ দিকের বারান্দায় চায়ের টেবিলের সম্মুখে আসন গ্রহণ করে সত্যবতী দুশ্চেত্র চিন্তাজালের মধ্যে প্রবেশ করলেন। মিনিট 15-20 পরে স্নানান্তে বস্ত্র পরিবর্তন করে রঘুনাথ বাথরুম থেকে নির্গত হলো। তারপর ভজুয়া কর্তৃক নীত হয়ে দক্ষিণ দিকের বারান্দায় এসে আশ্রয় গ্রহণ করলে। ভজুয়া প্রস্থান করলে সত্যবতী রঘুনাথকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? বসুধার নিকট প্রতিশ্রুতি স্মরণ করে রঘুনাথ বললে, আমার নাম রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তুমি কি পড়ো? হ্যাঁ পড়ি। কি পড়ো? ল পড়ি। নির্বদ্ধ সহকারে মিনতিপূর্ণ কণ্ঠে সত্যবতী বললে, লক্ষ্মী বাবা, তোমার মাকে কাল সকালে নিয়ে কেন আসবে সে কথা আমাকে খুলে বলো, আমার ভারী জানতে ইচ্ছে করছে। এই মুহূর্তে এক মুহূর্ত চিন্তা করে রঘুনাথ বললে, আপনার কথা আমি অমান্য করতে পারলাম না, কিন্তু আমি যে এই কথা আপনাকে বলেছি সে কথা বসুধাকে অন্তত আজকের দিনে বলবেন না। সত্যবতী বললে, আচ্ছা বলবো না, তুই বলো। রঘুনাথ বললে,
মাকে নিয়ে আসবো বসুধার সঙ্গে আমার বিয়ের দিন স্থির করে যেতে। প্রচন্ড বিস্ময়ে সত্যবতী বললেন, হ্যাঁ, বিয়ে স্থির করতে না বিয়ের দিন স্থির করতে? বিয়ের দিন স্থির করতে। অবশ্য আপনাদের যদি মত থাকে তাহলে। হ্যাঁ, তোমাদের মত আছে? তোমার মত আছে? হ্যাঁ, আছে। বসুধার সত্যবতীর প্রশ্ন শুনে রঘুনাথ হেসে ফেললে, বললে, মা, আপনি দেখছি বসুধার কাছে আমাকে অপ্রতিভ না করে ছাড়বেন না। আছে। সত্যবতী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, কবে তোমাকে সে তার মত জানিয়েছে? আজ। রঘুনাথ বললে, আজ একটু আগে। একটা কাঠের ট্রে করে ভজুয়া চা আর খাবার নিয়ে উপস্থিত হলো। সত্যবতী বললে, দিদিমণি কোথায়? ভজুয়া বললে, দিদিমণি তো ও ঘরে রয়েছে, বলে নিকটতম ঘরটা দেখিয়ে দিলে। সবিস্ময়ে সত্যবতী বললে, হ্যাঁ, ওই ঘরে রয়েছে? তারপর? বসুধা, বসুধা বলে নিজেই উচ্চ কণ্ঠে ডাকতে লাগলেন। বসুধা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো। সত্যবতী বললে, এই কি মেয়ে রে তুই, এখানে বস, রামচন্দ্রকে চাটা খাওয়া। রঘুনাথের সহিত বসুধার চকিত দৃষ্টি বিনিময় হলো। রঘুনাথের মুখে ফুটে উঠল কৌতুকের মৃদু হাসি, বসুধার মুখে সবিস্ময় পুলক। নিকটে একটি চেয়ারে উপবেশন করে মৃদু কণ্ঠে বসুধা বললে, আমি চা করে দেব? স্মিত মুখে বসুধার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ বললে, বেশ তো, দাও। চিনি মেশাবার সময় ভজুয়াকে ডাকবার জন্য সত্যবতী অল্প একটু দূরে উঠে গিয়েছিলেন। রঘুনাথের দিকে তাকিয়ে বসুধা জিজ্ঞেস করলে, ক চামচে চিনি দেব? সহাস্য মুখে রঘুনাথ মৃদু কণ্ঠে বললে, এক চামচে না দিলেও, এক চামচে না দিলেও মিষ্টি লাগবে। রঘুনাথের কথা শুনে বসুধার মুখ আরক্ত হয়ে উঠল। চায়ের সঙ্গে 2 চামচে চিনি মিশিয়ে রঘুনাথের দিকে চায়ের পেয়ালা সে এগিয়ে দিলে। ফিরে এসে চেয়ারের ওপর উপবেশন করে সত্যবতী অন্য প্রসঙ্গের অবতারণা করলেন। বললেন, তোমার ক ভাই বোন রামচন্দ্র? রঘুনাথ বললে, আমার ভাই নেই, বোন 3টি। পরিচয় গ্রহণের প্রসঙ্গ আরো কিছুক্ষণ চলার পর সদর দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। নিকটেই ভজুয়া ছিল। বললে, দাদাবাবু কলেজ থেকে এলেন, বলে দোর খুলে দিতে গেল। কিন্তু ক্ষণকাল পরেই দাদাবাবুর পরিবর্তে দেখা দিলেন বসুধার পিতা দীননাথ। নিকটেই উপস্থিত হয়ে রঘুনাথের প্রতি সাগ্রহ ও সবিস্ময় দিকপাত করে দীননাথ বললেন, রঘুনাথ না? সত্যবতী ঘাড় নেড়ে বললেন, না না, রঘুনাথ নয়, রামচন্দ্র। দীননাথ ঘাড় নেড়ে বললেন, না না, নিশ্চয় রঘুনাথ, রামচন্দ্র নয়। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বললেন, তো তুমি তুমি রঘুনাথ নাও? বিনীত কণ্ঠে রঘুনাথ বললে, হ্যাঁ, আগে হ্যাঁ, আমি রঘুনাথ। সত্যবতী সবিস্ময় বললেন, হ্যাঁ, কোন রঘুনাথ? দীননাথ বললে, যে রঘুনাথকে পাওয়ার জন্য তুমি দিবারাত্র দেবতার কাছে প্রার্থনা করছো, সেই রঘুনাথ। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে প্রবল আগ্রহে সত্যবতী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা, সত্যি? রঘুনাথ বললে, হ্যাঁ, সত্যি। তবে যে বললে তোমার নাম রামচন্দ্র? এই সমস্যার সমাধান করলেন দীননাথ। সহাস্য মুখে বললেন, রঘুনাথের অনেক নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে রামচন্দ্র। বিস্ময়ে আনন্দে আপ্লুত হয়ে সত্যবতী ডাকলেন, বসুধা। বসুধা কিন্তু পূর্বেই কথাবার্তার কোন ফাঁকে সেখান থেকে অদৃশ্য হয়েছে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।